হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছেন, নতুনভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। নিকোলকে যদি অ্যারেস্ট করা হয়, বলছি রোকসানা আঞ্জুম নিকোল, যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানের রাজনীতিক উপস্থাপিকা, সে নিজেও রাজনীতিক আবার নিজে উপস্থাপিকা, তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে মানুষের প্রতিক্রিয়া কি হবে? পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। যাক ক্ষমতা চাইরা বিএনপি জামাত যে আসুক তারাই জনগণকে আওয়ামী লীগের মতো সকাল সন্ধ্যা ঠাপাবে। মাথায় রেখেন, তাহলে হাসিনা কি খারাপ ছিল? হাসিনা যা ভালো মনে করতো তাই করতো, আর বলতো আমার অপরাধটা কি। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? কলিজা এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা অফার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো, যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো। আজকে আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে। ভাবা যায় হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে সেটা একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই অনতি বিলম্বে। এটা নিয়ে আমি বারবার বলেছি। ওয়াকার এন্ড চুপ্পু মাস্ট লিভ দেয়ার পজিশন অর মাস্ট গেট স্যাকড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস এন্ড দ্য কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট। এদেরকে ওখানে রেখে সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত, এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে সেটা একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জাফর জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলা চামুন্ডা জড়িত, ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত।
আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো, মির্জা ফখরুলের মতো, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা, উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতা যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। ভারতের সমর্থন তাদের জরুরি, দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না। জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না, তাদের দরকার ভারতীয় সমর্থন। সেই দল দিয়ে আমরা কি করব? আজকে আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এরা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কতভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় না, এই ধরনের যুক্তি এর কাছ থেকে আমি শুনতে চাই। এটা প্রতারণা। প্রধান উপদেষ্টা নিজে এবং তার প্রেস সচিব বিষয়টা স্বীকারও করছে। মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আমরা জরুরি অবস্থা, ইনডিরেক্ট সেনা শাসন, জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না। কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা আমি বলি, সংস্কার, বিচার, জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশনে একটা বালের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে, বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে চায়। অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজি না, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। দেশে চাঁদাবাজি থামাতে পারে না, মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে, ইট দিয়ে, আসছে নির্বাচন করতে। চাঁদাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে, নির্বাচন করতে আসে। সংস্কার, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো খবর নেই। সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে, বিএনপিকে আব্বা আব্বা ডাকে। এই থানা পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে। কোনো সংস্কার, কোনো ঐক্যমতের কোনো খবর নাই, কারো কাছে জিজ্ঞেস করে না, নির্বাচন করবে। কি হবে তাহলে? নির্বাচনের তারিখ ঘোষণা করবে, অন্যান্য দল সে নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করবে, তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে চুপপুকে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চাঁদাবাজদেরকে পিটাবে। আর জরুরি অবস্থা ডিক্লেয়ার করা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ 6 মাসের জন্য, এই ডিক্লারেশন আসবে। এগুলো আমরা চাই না। আমরা চাই এই ইউনূস সরকার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবে, সংস্কার করবে, বিচার করবে। কোনো জরুরি অবস্থা বা সেনাবাহিনী এসে মাতবাড়ি করবে না, না, এগুলো সয় না বিএনপির কপালে, ইউনূসের কপালে। তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। কপালে জরুরি অবস্থা আছে, যেটা আমি বলি প্রায়। কারণ এভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা নিজে বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, এটা প্রধান উপদেষ্টা কথা, খেয়াল করেন। আমাদের প্রেস সচিব বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন। প্রেস সচিব, এর মানে সরকার দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে, এখন প্রধান কাজ নির্বাচন। মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো। হোয়াট ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট মিন্স তাদের
কোনো কাজ নেই, তাদের একমাত্র কাজ নির্বাচন করা। কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা। কোনো অর্ডিন্যান্স জারি, কোনো প্রজ্ঞাপন, কোনো সিদ্ধান্ত এগুলো নিতে পারে না। কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট। আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা। তাহলে প্রধান উপদেষ্টা কি হয়েছে? এতদিনের যে সংস্কার, বিচার বা জনগণের আশা, সংস্কার বিষয় এই তো বলছে দ্বিতীয় অধ্যায় গেছি, এর মানে আপনি নির্বাচনী অধ্যায় গেছেন আর আগের অধ্যায় শেষ করে দিয়েছেন। আগের অধ্যায় কি কোনো সংস্কার হয়েছে? জনগণকে বঞ্চিত করে এখন সেই বিএনপি যেটা চেয়েছে যে কোনো সংস্কার হবে না। বিএনপি নিঃসন্দেহে, আপনাদের মনে আছে, না মনে থাকলে মনে করিয়ে দিই, বিএনপি বলেছিল কিসের সংস্কার? এই সরকারের সংস্কার আমরা মানি না, আমরা এসে পরিবর্তন করে দিই। মির্জা আব্বাস বলেছিল এই সরকারকে সংস্কার ম্যান্ডেট কে দিয়েছে? এই সরকারের সংস্কার কোনো ম্যান্ডেট নেই। সেটাই এখন ইউনূস বলছে যে না ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা এখন নির্বাচনের দিকে, নির্বাচনের কার্যক্রম শুরু। আচ্ছা, একটা সহজ হিসাব বলেন। আমি যেটা বলছি যে প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, প্রথম অধ্যায় কাজ করেনি। কি সংস্কার করেছে? আসলে কিছু হয়েছে? পুলিশ থেকে শুরু করে আপনার কোনো সংস্কার দেখেন? কিচ্ছু না, শুধু বিএনপি মামলা নাই হয়ে গেছে, এটা সংস্কার। আর বিএনপি এখন নিরাপদে চাঁদাবাজি করতে পারে, এটা হচ্ছে সংস্কার। এছাড়া কি সংস্কার হয়েছে? সংস্কারগুলো পেন্ডিং। প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় গেলে ঠিক ছিল, কিন্তু না, প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, আগের সব কাজ বাদ। এখন নতুন ভাবে যেটা করছেন, এইভাবে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাবেন দ্বিতীয় অধ্যায়, এটা অকল্পনীয় ছিল। এই অকল্পনীয় কাজ করছেন, এটা জনগণ কল্পনা করেনি যে প্রফেসর ইউনূস এভাবে 2 নম্বরই করবেন। সংস্কারের স্বপ্ন দেখে সংস্কার হবেই, সংস্কার করবো, এরকম বড় বড় কথা বলে এখন সংস্কার না করে সে নির্বাচনের দিকে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তাহলে মানে সংস্কার অন্য কিছু লাগবে না, নির্বাচন করাই আপনাদের প্রধান কাজ। মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতো। তাহলে এই যে 7 দফা দাবি বা সংস্কার, এগুলো কিছু হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেল। দর্শক, এই প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার হলেন। আই রিপিট, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। অথচ আমরা কি চেয়েছিলাম, আপনারা কি চেয়েছিলেন যে প্রধান কাজ হবে সংস্কার করা, সংস্কারের পর নির্বাচন দেওয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এগুলো ছাড়াই নির্বাচন। তাহলে এখন আপনারা যা ভালো মনে করেন যে ইউনূসকে কি করবেন? চাপ প্রয়োগ করবেন, আন্দোলন করবেন, হরতাল দিবেন, অবরোধ দিবেন? না, আমার মনে হয় যে আমাদের রাজপথে নামতে হবে অচিরেই। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশ অচল করে দিতে হবে। ইউনূস প্রতারণা করছে, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছে, এটা স্পষ্ট স্বীকার করছে। প্রেস সচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন, গত 5 মাসের অন্তর্বর্তী সরকার প্রথম অধ্যায় শুরু হয়ে প্রথম অধ্যায় শেষ হয়েছে, অথচ প্রথম অধ্যায়ে আমরা সংস্কার বা এগুলো কিছু দেখিনি। এখন দ্বিতীয় অধ্যায় মানে নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। এই যে আমরা যে বলি এই নির্বাচন ঠেকিয়ে দিতে হবে, সংস্কার ছাড়া পুরনো বন্দোবস্তের কারচুপির ভাগ বাটোয়ারার পর্দার অন্তরালে নির্বাচন, কোনো কনফিউশন আছে তাতে? না। প্রমাণ কি? এই যে দেখেন যে প্রথম অধ্যায় শেষ, মানে সংস্কার নিয়ে আর কোনো কথা নেই। তাহলে সংস্কার বিষয়ে যদি ইউনূসকে জিজ্ঞেস করেন কি বলবে? পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে। আমরা প্রস্তাবগুলো দিয়েছি, বিএনপি এটাই চেয়েছিল যে সংস্কারের সুপারিশ মালা তৈরি হবে, পরবর্তী পার্লামেন্ট করবে। এই সরকারের ম্যান্ডেট নেই, ইউনূস মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা তো জানি যে নির্বাচিত সরকার আসলে কি করবে, অতীতের অভিজ্ঞতা হয়েছে না? তো বাংলাদেশ পুনর্গঠনের যে একটা সুযোগ তৈরি হয়েছে, এটা ইউনূস শেষ করে দিয়েছেন। পরবর্তী পার্লামেন্টের হাতে ন্যস্ত করে দিয়ে তিনি সংস্কার কার্যক্রমের ইতি টেনেছেন। অবাক হচ্ছেন? সংস্কার কার্যক্রমের ইতি টেনেছেন প্রফেসর ইউনূস। তিনি নিজে বলছেন প্রথম অধ্যায় শেষ, মানে সংস্কার কার্যক্রম শেষ, এখন শুধু নির্বাচন। ক্লিয়ার? এটাই সত্য। তো দর্শক, আমরা আর একটা বিপ্লব করব, আন্দোলন করব। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছেন, নতুন ভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম, এটা প্রতারণা। প্রধান উপদেষ্টা নিজে এবং তার প্রেস সচিব বিষয়টা স্বীকারও করছে, মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আমরা জরুরি অবস্থা, ইনডিরেক্ট সেনা শাসন, জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না।
কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা আমি বলি। সংস্কার, বিচার, জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশনে একটা বালের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে, বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে চায়। অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজি না, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। দেশে চাঁদাবাজি থামাতে পারে না, মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে, ইট দিয়ে, আসছে নির্বাচন করতে। চাঁদাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে, নির্বাচন করতে আসে। সংস্কার, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো খবর নাই। সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে, বিএনপিকে আব্বা আব্বা ডাকে। এই থানা পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে। কোনো সংস্কার, কোনো ঐক্যমতের কোনো খবর নাই, কার কাছে জিজ্ঞেস করে না, নির্বাচন করবে। কি হবে তাহলে? নির্বাচনের তারিখ ঘোষণা করবে, অন্যান্য দল সে নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করবে, তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে চুপপুকে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চাঁদাবাজদেরকে পিটাবে। আর জরুরি অবস্থা ডিক্লেয়ার করা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ 6 মাসের জন্য, এই ডিক্লারেশন আসবে। এগুলো আমরা চাই না। আমরা চাই এই ইউনূস সরকার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবে, সংস্কার করবে, বিচার করবে। কোনো জরুরি অবস্থা বা সেনাবাহিনী এসে মাতবাড়ি করবে না। না, এগুলো সয় না বিএনপির কপালে, ইউনূসের কপালে। তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। কপালে জরুরি অবস্থা আছে, যেটা আমি বলি প্রায়। কারণ এইভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা নিজে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, এটা প্রধান উপদেষ্টার কথা, খেয়াল করেন। আমাদের প্রেস সচিব বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন। প্রেস সচিব, এর মানে সরকার দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে, এখন প্রধান কাজ নির্বাচন। মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো। হোয়াট ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট মিন্স তাদের কোনো কাজ নেই, তাদের একমাত্র কাজ নির্বাচন করা। কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা। কোনো অর্ডিন্যান্স জারি, কোনো প্রজ্ঞাপন, কোনো সিদ্ধান্ত এগুলো নিতে পারে না। কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট। আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা। তাহলে প্রধান উপদেষ্টা কি হয়েছে? এতদিনে যে সংস্কার, বিচার বা জনগণের আশা, বিশেষ করে সংস্কার বিষয়ে বিশাল একটা প্রত্যাশা ছিল এই সরকারের উপর, সব বাদ, ওগুলো শেষ। আমরা এখন দ্বিতীয় অধ্যায় গেছি, নির্বাচন। এই তো বলছে দ্বিতীয় অধ্যায় গেছি, এর মানে আপনি নির্বাচনী অধ্যায় গেছেন, আর আগের অধ্যায় শেষ করে দিয়েছেন। আগের অধ্যায় কি কোনো সংস্কার হয়েছে? তাহলে সংস্কার না করে প্রতারণামূলকভাবে জনগণকে বঞ্চিত করে এখন সেই বিএনপি যেটা চেয়েছে যে কোনো সংস্কার হবে না। বিএনপি নিঃসন্দেহে, আপনাদের মনে আছে না, মনে থাকলে মনে করিয়ে দিই, বিএনপি বলেছিল কিসের সংস্কার? এই সরকারের সংস্কার আমরা মানি না, আমরা এসে পরিবর্তন করতে। মির্জা আব্বাস বলেছে এই সরকারের সংস্কার ম্যান্ডেট কে দিয়েছে? এই সরকারের সংস্কার কোনো ম্যান্ডেট নেই। সেটাই এখন ইউনূস বলছে যে না ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে, আমরা এখন নির্বাচনের দিকে, নির্বাচনের কার্যক্রম শুরু। আচ্ছা, একটা সহজ হিসাব বলেন। আমি যেটা বলছি যে প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, প্রথম অধ্যায় কাজ করেনি। কি সংস্কার করেছে? আসলে কিছু হয়েছে? পুলিশ থেকে শুরু করে আপনার কোনো সংস্কার দেখেন? কিচ্ছু না, শুধু বিএনপি মামলা নাই হয়ে গেছে, এটা সংস্কার। আর বিএনপি এখন নিরাপদে চাঁদাবাজি করতে পারে, এটা হচ্ছে সংস্কার। এছাড়া কি সংস্কার হয়েছে? সংস্কারগুলো পেন্ডিং। প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় গেলে ঠিক ছিল, কিন্তু না, প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, আগের সব কাজ বাদ। এখন নতুন ভাবে যেটা করছেন, এইভাবে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাবেন দ্বিতীয় অধ্যায়, এটা অকল্পনীয় ছিল। এই অকল্পনীয় কাজ করছেন, এটা জনগণ কল্পনা করেনি। প্রফেসর ইউনূস এভাবে 2 নম্বরই করবেন, সংস্কারের স্বপ্ন দেখে সংস্কার হবেই, সংস্কার করবো, এরকম বড় বড় কথা বলে এখন সংস্কার না করে সে নির্বাচনের দিকে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। তাহলে মানে সংস্কার অন্য কিছু লাগবে না, নির্বাচন করাই আপনাদের প্রধান কাজ। মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতো। তাহলে এই যে 7 দফা দাবি বা সংস্কার, এগুলো কিছু হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেল। দর্শক, এই প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার হলেন। আই রিপিট, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। অথচ আমরা কি চেয়েছিলাম, আপনারা কি চেয়েছিলেন যে প্রধান কাজ হবে সংস্কার করা, সংস্কারের পর নির্বাচন, বিচার, সংস্কার, নির্বাচন, এগুলো ছাড়াই নির্বাচন। তাহলে এখন আপনারা যা ভালো মনে করেন, ইউনূস কি করবেন? চাপ প্রয়োগ করবেন, আন্দোলন করবেন, হরতাল দিবেন, অবরোধ দিবেন? না, আমার মনে হয় যে আমাদের রাজপথে নামতে হবে অচিরেই। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশ অচল করে দিতে হবে। ইউনূস প্রতারণা করছে, সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছে, এটা স্পষ্ট স্বীকার করছে। প্রেস সচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন গত 5 বছরের অন্তর্বর্তী সরকার প্রথম অধ্যায় শুরু হয়ে প্রথম অধ্যায় শেষ হয়েছে। অথচ প্রথম অধ্যায়ে আমরা সংস্কার বা এগুলো কিছু দেখিনি। এখন দ্বিতীয় অধ্যায় আমরা নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। এই যে আমরা যে বলি নির্বাচন ঠেকিয়ে দিতে হবে, সংস্কার ছাড়া পুরনো বন্দোবস্তের কারচুপি, ভাগ বাটোয়ারার পর্দার অন্তরালে নির্বাচন, কোনো কনফিউশন আছে তাতে? না। প্রমাণ কি? এই যে দেখেন যে প্রথম অধ্যায় শেষ, মানে সংস্কার নিয়ে আর কোনো কথা নেই। তাহলে সংস্কার বিষয়ে যদি ইউনূসকে জিজ্ঞেস করেন কি বলবে? পরবর্তী পার্লামেন্ট সংস্কার করবে। আমরা প্রস্তাবগুলো দিয়েছি, বিএনপি এটাই চেয়েছিল যে সংস্কারের সুপারিশ মালা তৈরি হবে, পরবর্তী পার্লামেন্ট করবে। এই সরকারের ম্যান্ডেট নেই, ইউনূস মেনে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা তো জানি
যে নির্বাচিত সরকার আসলে কি করবে, অতীতের অভিজ্ঞতা হয়েছে না। তো বাংলাদেশ পুনর্গঠনের যে একটা সুযোগ তৈরি হয়েছে, এটা ইউনূস শেষ করে দিয়েছে। পরবর্তী পার্লামেন্টের হাতে ন্যস্ত করে দিয়ে তিনি সংস্কার কার্যক্রমে ইতি টেনেছেন। কলিজা রে কলিজা, এই দেশে আমরা ভাবতাম যে শেখ হাসিনার মনে হয় এরকম একটা ওভার লার্জ সাইজের কলিজা নিয়ে হাঁটতো, যিনি একজন নারী হওয়া সত্ত্বেও কোটি কোটি পুরুষ ওনার পিছনে পিছনে ঘুরতো বা ভয়ে থরথর করে কাঁপতো। আজকে আমি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমারা দেখা এমনটাই মনে হচ্ছে। ভাবা যায়, সাবেক বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী সমন্বয়ক তিনি আজকে যেই চ্যালেঞ্জ দিয়েছেন গোটা বিএনপির জন্য, এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আসছে। কারণ ছাত্রদলকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, এখন আসলে এই জায়গাটা কেন তৈরি হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্রদলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিটা হচ্ছে আহ্বায়ক কমিটি। তো সেই আহ্বায়ক কমিটি ঘোষণাকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি আখ্যা দিয়েছেন এই নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্টেটাসে তিনি বলছেন, 2024 সালের 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তৎকালীন সময় এর প্রতিবাদে আমি এবং কয়েকজন শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। গত বছর 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। মানে শিবিরকে একটা গুতা মারছে গুপ্ত রাজনীতির জন্য। তারপর তিনি বলছেন, যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি। আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কার বিরুদ্ধে? এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কি রাজনীতি করে না? তারাও তো করে ভাই। এনসিপির রাজনীতির টোটালটাই হচ্ছে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সমন্বয়ক বা ছাত্রদেরকে নিয়ে। তাদের বিষয়টা একটু আলাদা স্টাইলে চলে। যেমন ছাত্রদল বিএনপির একটা অঙ্গ সংগঠন, তেমনি এনসিপির যে মূল ফাউন্ডেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা রাজনৈতিকভাবে এই এনসিপির সাথে কানেক্টেড না থাকলেও এনসিপির যে কোনো ডাকে, সার্জিস বলেন, হাসনাত বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, যে কোনো ডাকে এই বৈষম্য বিরোধীরাই তো সারা বাংলাদেশ থেকে মাছির মতন, মৌমাছির মতন উইরা উইরা এসা তাদেরকে সাপোর্টিং দেয়। হাসনাতই তো বারবার ডাক দেয়, রাজুতে আয়, রাজুতে আয়। আনসারদের দরণি থেকে শুরু করে সকল জায়গাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছেন তারাই তো কানেক্টেড হয়েছেন। এখন এই বৈষম্য বিরোধী দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।